বন্ধুরা, যদি আমি আপনাদের বলি যে একজন রাষ্ট্রপতি ইচ্ছাকৃতভাবে নিজের দেশের মরুভূমিতে ২০ লক্ষ সাপ ছেড়ে দিয়েছেন, তাহলে আপনারা কি ভাববেন? পাগলামি, স্বৈরাচার, নাকি এমন এক পরিকল্পনা যেটা পৃথিবী এখনও বুঝতেই পারেনি? ২০২৫ সালের শুরু। উত্তর বুর্কিনা ফাসোর সাহেল অঞ্চল ভয়ঙ্কর ৪৫ ডিগ্রি তাপে জ্বলছে। চারিদিকে অসীম বালির সমুদ্র, যেন বাতাসও থেমে গেছে। ঠিক তখনই সেনাবাহিনীর ট্রাকের একটি দীর্ঘ কনভয় সেই বিরাট এলাকায় এসে থামে। স্টিলের কন্টেইনার নামানো হয়, আকাশে ড্রোন ক্যামেরা ঘুরছে, সৈন্যরা চারদিক দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে আছেন দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। মুখে শান্ত ভাব, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। কোনো জোরালো বক্তৃতা নেই, কোনো জনতা নেই, শুধু বালি আর একটি সিদ্ধান্ত। একটি ইশারা দেওয়া হলো, তালা খোলা হলো, আর মুহূর্তের মধ্যেই মরুভূমি যেন কেঁপে উঠল। হাজার নয়, লক্ষ লক্ষ সাপ বালির উপর ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল যেন মাটি জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোনো বিশৃঙ্খলা ছিল না। তারা ছড়িয়ে পড়েনি, বরং সরাসরি বালির নিচে ঢুকে গেল। কয়েক মিনিটের মধ্যেই আবার সব শান্ত হয়ে গেল। কিন্তু পৃথিবী জুড়ে শুরু হলো তোলপাড়। CNN এটিকে বলল শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক পরিবেশগত জুয়া। BBC প্রশ্ন তুলল, প্রকৃতিকে কি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে? ইউরোপের সংবাদপত্রগুলো শিরোনাম দিল সাহেলে স্নেক আর্মি। সোশ্যাল মিডিয়ায় নতুন নাম ট্রেন্ড করতে শুরু করলো, স্নেক প্রেসিডেন্ট। কিন্তু ত্রাওরে ক্যামেরার দিকে তাকিয়ে শুধু বললেন, যাকে তোমরা ভয় পাও সেটাই আমাদের জমিকে বাঁচাবে। এখন প্রশ্ন হলো, কেউ এমন কাজ কেন করবে? সাহেল অঞ্চল বহু বৎসর ধরে ধ্বংসের পথে ছিল। ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ফসল শিকড় থেকে নষ্ট হয়ে যাচ্ছিল। কীটনাশক মাটির শক্তি নষ্ট করে ফেলেছিল। শিকারী প্রাণী প্রায় বিলুপ্ত। যখন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, তখন সবচেয়ে আগে মানুষই তার মূল্য চোকায়। সরকারের দাবি ছিল, এই সাপগুলো শত্রু নয়, বরং সেই ভারসাম্য ফিরিয়ে আনার উপায়, যেটা মানুষ নিজেই নষ্ট করেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রতিটি সাপের ভিতরে একটি ছোট মাইক্রো বায়ো সেন্সর বসানো ছিল, যা চালের দানার থেকেও ছোট। এই সেন্সরগুলো মাটির আর্দ্রতা, তাপমাত্রা এবং ভূগর্ভের নড়াচড়া রেকর্ড করছিল। এই সমস্ত তথ্য সরাসরি রাজধানীর কন্ট্রোল সেন্টারে পাঠানো হচ্ছিল, যেখানে ডিজিটাল স্ক্রিনে পুরো মরুভূমি রঙের মাধ্যমে দেখা যাচ্ছিল, যেন মাটি নিজেই কথা বলছে। শুরুতে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ৪৮ ঘন্টা পর হঠাৎ করে অনেকগুলো সেন্সর অফলাইন হয়ে গেল। পুরো একটা ক্লাস্টার যেন উধাও হয়ে গেল। কোনো সিগন্যাল নেই, কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছিল যেন সাপগুলো কোনো অদৃশ্য পথের দিকে মোড় নিয়েছে। প্রজেক্টের প্রধান বিজ্ঞানী ডক্টর আভা কাবরে হতভম্ব হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। প্যাটার্নটা ছিল অদ্ভুত। সাপগুলো পানির দিকে যাচ্ছিল না, তারা গরম এলাকা এড়িয়ে যাচ্ছিল, বরং একটি ঠান্ডা, শুকনো ডেড জোনের দিকে এগোচ্ছিল, যেখানে স্যাটেলাইট ম্যাপ অনুযায়ী কিছুই নেই। তিনি ধীরে ধীরে বললেন, ওরা কিছু খুঁজছে। সেই রাতেই সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে। কেউ এটাকে জৈব অস্ত্র বলল, কেউ বলল রাজনৈতিক নাটক। কিন্তু কন্ট্রোল রুমে যে ডাটা ফিরে আসছিল তা কোনো নাটকের মতো ছিল না। তৃতীয় দিনে ভোর ৩:১৭ সব অফলাইন সেন্সর হঠাৎ একসাথে আবার চালু হয়ে গেল। আর যে প্যাটার্ন দেখা গেল তা বিজ্ঞানীদের স্তব্ধ করে দিল। সাপগুলো গোল গোল ঘুরছিল, শত শত কিলোমিটার জুড়ে এক নিখুঁত সর্পিল আকৃতি তৈরি করছিল, যেন মাটির নিচে কিছু স্পন্দিত হচ্ছে। সেই মুহূর্তে ডক্টর কাবরে ফিসফিস করে বললেন, মরুভূমি খালি নয়। এবং সম্ভবত প্রথমবারের মতো পৃথিবী বুঝতে পারল, এটা শুধু সাপের গল্প নয়, এটা সেই রহস্যের গল্প যা শত শত বছর ধরে বালির নিচে চাপা পড়েছিল। তৃতীয় দিনের সকাল ৩:১৭ যখন সব সেন্সর আবার সক্রিয় হলো, তখন কন্ট্রোল রুমে এক গভীর নীরবতা নেমে এলো। স্ক্রিনে যা দেখা যাচ্ছিল তা কোনো স্বাভাবিক চলাচলের মতো ছিল না। শত শত কিলোমিটার জুড়ে সাপগুলো অবস্থান এক নিখুঁত
জ্যামিতিক নকশা তৈরি করছিল, সর্পিল, বৃত্ত, তারপর সোজা লাইন, যেন কোনো অদৃশ্য মানচিত্র অনুসরণ করা হচ্ছে। ডক্টর আভা কাবড়ে জুম করে দেখলেন তাপমাত্রা স্বাভাবিক, উপরের মাটি শুকনো, কিন্তু মাটির 12 থেকে 18 মিটার নিচে আর্দ্রতা পাওয়া যাচ্ছে। তিনি ধীরে ধীরে বললেন, এটা অসম্ভব, এই এলাকা বহু বৎসর ধরে পুরোপুরি শুকনো। একই সময়ে রাজধানী ওয়াগুডুগুতে বসে থাকা কর্মকর্তাদের জরুরি কল করা হলো। প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরেকে ঘুম থেকে তোলা হলো। তাকে শুধু একটি লাইন বলা হলো, ওরা কিছু খুঁজে পেয়েছে। কিন্তু ঘন্টার মধ্যেই তিনি নিজে কন্ট্রোল সেন্টারে পৌঁছে যান। স্ক্রিনে সেই প্যাটার্ন দেখে তিনি জিজ্ঞেস করলেন, পানি? বিজ্ঞানীরা উত্তর দিলেন, যদি ডাটা ঠিক হয় তাহলে হ্যাঁ, কিন্তু এটা সাধারণ পানির স্তর নয়, এটা সম্ভবত প্রাচীন কোনো জলধারা। এটাই সেই এলাকা যাকে আগে স্যাটেলাইট সার্ভেতে ডেড জোন বলা হয়েছিল। বছরের পর বছর আন্তর্জাতিক সংস্থাগুলো এটাকে অনুর্বর ও অকার্যকর বলে ঘোষণা করেছিল, কিন্তু এখন সাপের সেন্সর বলছে মাটির নিচে অন্য গল্প লুকিয়ে আছে। সেই দুপুরে ড্রোন পাঠানো হলো। থার্মাল ক্যামেরায় দেখা গেল বালির নিচে হালকা ঠান্ডা রেখা, যেন শিরা উপশিরা, যেন কোনো বিশাল দেহ মাটির নিচে ঘুমিয়ে আছে, আর তার স্পন্দন আবার শুরু হয়েছে। কিন্তু খবর ফাঁস হতেই আন্তর্জাতিক মিডিয়া আবার সক্রিয় হয়ে উঠল। CNN নতুন আলোচনা শুরু করলো, বুর্কিনা ফাসো কি কোনো কৌশলগত সম্পদ লুকিয়ে রাখছে? BBC রিপোর্ট চালালো, সাপ থেকে রহস্য, সাহেলের নিচে আসলে কি আছে? প্যারিসের এক প্রতিরক্ষা বিশ্লেষক বললেন, যদি এটি সত্যি বিশাল জলভাণ্ডার হয় তাহলে পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে। ওয়াশিংটনের একটি থিঙ্ক ট্যাঙ্ক সতর্ক করে বলল, যদি ইব্রাহিম ট্রাওরে এই জলসম্পদ নিয়ন্ত্রণ করেন তাহলে তিনি আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারেন। কিন্তু বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চলের গ্রামগুলোতে গল্পটা ছিল একেবারেই ভিন্ন। চতুর্থ দিনে একটি ছোট্ট এলাকায় পরীক্ষামূলক ড্রিলিং করা হলো। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করছিল। যেই মেশিনটি 16 মিটার গভীরতা পার করলো, হঠাৎ মাটির আর্দ্রতা বেড়ে গেল, আর চাপের সাথে উপরে উঠে এলো ঠান্ডা পরিষ্কার পানি। কয়েক সেকেন্ড সবাই স্তব্ধ, তারপর চিৎকার, হাততালি, চোখের পানি। একজন বৃদ্ধ কৃষক হাঁটু গেড়ে বসে বললেন, আমরা ভেবেছিলাম সাপ মৃত্যু আনবে, কিন্তু তারা পানি এনে দিল। কিন্তু গল্পটা এত সহজ ছিল না। সেই রাতেই উত্তর সীমান্তের কাছের দুটি গ্রাম থেকে সাপের কামড়ের খবর আসে। একজনের অবস্থা গুরুতর ছিল। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে স্নেক প্লেন মারাত্মক হয়ে উঠেছে। এই ইকো এক্সপেরিমেন্ট নিয়ন্ত্রণের বাইরে। ইউরোপের বিশ্লেষকরা এটিকে ব্যর্থতার লক্ষণ হিসেবে দেখাতে শুরু করলো। কিন্তু মেডিকেল রিপোর্ট জানা গেল যে সাপ কামড়েছে তা এই প্রকল্পের সাপ নয়, বরং স্থানীয় বন্য সাপ, যা আগেই সেখানে ছিল। কিন্তু ভয় সত্যের চেয়ে দ্রুত ছড়িয়ে যায়। রাজধানীতে ছোটোখাটো বিক্ষোভ শুরু হলো। কিছু মানুষ প্রশ্ন তুলল, যদি পানি থাকে তাহলে নিরাপত্তা কোথায়? সেই সন্ধ্যায় ইব্রাহিম ট্রাওরে লাইভ ভাষণ দিলেন। কোনো স্টুডিও নয়, তিনি দাঁড়িয়েছিলেন সেই ড্রিলিং স্থানের পাশে। পিছনে পানি প্রবাহিত হচ্ছিল। তিনি হাতে ভেজা মাটি তুলে বললেন, শত শত বছর ধরে এই জমি নীরব ছিল। আমরা ভয় থেকে পালিয়েছি, আজ আমরা সেই ভয়ের মুখোমুখি হয়েছি, আর সেটাই আমাদের পথ দেখিয়েছে। পরবর্তী 72 ঘন্টায় আরও 3টি স্থানে ড্রিলিং করা হয়। প্রতিটি জায়গায় আর্দ্রতা পাওয়া যায়, প্রতিটি জায়গায় মাটির নিচে জলস্তর। বিজ্ঞানীরা তখন বলতে শুরু করেন, সম্ভবত সাপগুলো পৃথিবীর প্রাকৃতিক ইলেকট্রোম্যাগনেটিক প্যাটার্ন অনুসরণ করছিল, যা প্রাচীন জলধারার সাথে সম্পর্কিত। কিন্তু যতই বিষয়টি নিশ্চিত হতে লাগলো, ততই বাইরের চাপ বাড়তে থাকলো। ইউরোপীয় শক্তি কোম্পানিগুলো রিপোর্ট দিল, এই একই অঞ্চল বিরল খনিজ সম্পদের উপরও অবস্থিত। হঠাৎ প্রশ্ন বদলে গেল, এটা কি শুধু পানি, নাকি এর নিচে আরও কিছু আছে? সেই রাতে কন্ট্রোল সেন্টারে বসে বিজ্ঞানীরা দেখলেন কিছু সেন্সর আবার আরও গভীরে চলে গেছে। এবার শুধু আর্দ্রতা নয়, হালকা কম্পনও ধরা পড়েছে, নিয়মিত, ছন্দময়। ডক্টর কাবড়ে স্ক্রিনের দিকে তাকিয়ে বললেন, এটা শুধু জলধারা নয়, এটা পুরো একটি ভূগর্ভস্থ নেটওয়ার্ক। ট্রাওরে শান্তভাবে উত্তর দিলেন, যাকে পৃথিবী বন্ধা বলেছিল সেটা আসলে জীবন্ত ছিল।
কিন্তু তিনি এটাও বুঝেছিলেন এটা আর শুধু পরিবেশগত প্রকল্প নয়, এটা এখন শক্তির প্রশ্ন। আর যখন পানি আর শক্তি একসাথে আসে তখন পৃথিবী চুপ করে থাকে না। আর সাহেল অঞ্চলের কথা উঠলে শুধু সংকট নয়, স্বনির্ভরতার কথাও উঠে আসে। এটা কোনো অলৌকিক ঘটনার গল্প নয়, এটা এক ঝুঁকির গল্প। একটি ঝুঁকি যা বিতর্ক, বিরোধ আর সন্দেহের মধ্য দিয়ে নিজের পথ তৈরি করেছে। সব দেশ কি এই মডেল অনুসরণ করতে পারবে? হয়তো না। এতে কি ঝুঁকি ছিল না? অবশ্যই ছিল। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যখন কোনো সমাজকে বারবার বলা হয় যে তার জমি অনুর্বর, আর সেই সমাজ নিজেই যদি তার মাটি স্পন্দন শুনে ফেলে, তখন রাজনীতি বদলে যায়। এটা সাপের গল্প নয়, এটা এক সাহসের গল্প। যখন পৃথিবী বলছে বিপদ, তারা বলেছে ভারসাম্য। যখন পৃথিবী বলেছে পাগলামি, তারা বলেছে সুযোগ। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, ভয় সবসময় শেষ নয়, কখনো কখনো সেটাই নতুন শুরুর দরজা। প্রিয় দর্শক বন্ধুরা, ইব্রাহিম ত্রাউরে বুর্কিনা ফাসোর কৃষকদের জন্য আরেকটি অভিনব প্রকল্প চালু করেন, তা হলো মুলেট মাছের ডিম, যা সমুদ্রের সোনা নামে পরিচিত। একটি উৎকৃষ্ট সামুদ্রিক খাবার। এই ডিম উৎপাদন একটি সূক্ষ্ম এবং ঐতিহ্যবাহী প্রক্রিয়া, যা নির্ভুলতা এবং দক্ষতার দাবি রাখে। মুলেট মাছ সাধারণত উপকূলীয় পুকুর বা লেগুনে পালন করা হয়, যেখানে তাদের বৃদ্ধি এবং প্রজননের জন্য আদর্শ পরিবেশ তৈরি করা হয়। তরুণ মাছকে প্রোটিন এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দেওয়া হয়। 3 থেকে 4 বছর বয়সে যখন মহিলা মাছের ডিম পরিপক্ক হয়ে যায়, তখন তাদের বেছে নেওয়া হয়। শরৎকালে যখন মাছ প্রজননের জন্য অভিবাসন করে, তখন জেলেরা সেট নেট কৌশল ব্যবহার করে মাছকে ধরে। এই নেটগুলো উপকূলীয় জলে মাছকে ছোট ছোট কক্ষে নিয়ে যায়। ধরা মাছ ঠান্ডা তাপমাত্রায় প্রক্রিয়াকরণ কারখানায় পাঠানো হয়। সেখানে দক্ষ কর্মীরা সাবধানে ডিমের থলি বের করে, যাতে একটি অক্ষত থাকে। এই সোনালি রঙের থলিগুলো লবণের দ্রবণে ডুবানো হয়, যা স্বাদ এবং স্থায়িত্ব বাড়ায়। তারপর ডিমগুলো চাপা দেওয়া হয় অতিরিক্ত আর্দ্রতা অপসারণের জন্য। এরপর সাবধানে ধুয়ে অতিরিক্ত লবণ এবং উপদ্রব অপসারণ করা হয়। শেষ ধাপ হলো সূর্যের আলোয় শুকানো হয়, যা ডিমের সমৃদ্ধ বা রং এবং গভীর উমামি স্বাদ তৈরি করে। চূড়ান্ত পণ্য ভ্যাকুয়াম সিল্ড প্যাকেজে প্যাক করা হয় এবং বিশ্বব্যাপী বাজারে রেস্তোরাঁ এবং ভোক্তাদের কাছে পাঠানো হয়। মুলেট রো তার তীব্র উমামি স্বাদ এবং মসৃণ টেক্সচারের জন্য বিশ্ববিখ্যাত। এটি পাস্তা, সালাদ বা উষ্ণ রুটির উপর ছড়িয়ে দেওয়া হয়, বিশেষ করে ভূমধ্যসাগরীয় খাবারে। জাপানে শেকের সাথে পরিবেশন করা হয়। দর্শক বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ।